আমার সব কষ্টে সোনার ফসল এভাবে জলের নিচে ডুবে গেল। এদের পচা জলেই এত ইলিশ মাছ কোত্থেকে এলো? কখনো ভাবিনি গো এমন সুস্বাদু আর তাজা ইলিশ মাছ খেতে পারবো। নিজের চোখে এই অলৌকিক ইলিশের ঝাঁক দেখে আসবো। নেমে পড়ুন না জলদি, দুজনে মিলে একসঙ্গে ইলিশ ধরি। ওগো, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। তুমি আর ওভাবে বসে না থেকে জলদি বাজারটা সেরে এসো। বৃষ্টি বাড়লে কিন্তু আর বাজারে যেতে পারবে না। তুমি সব সময় বাবাকে কাজের কথাই বলো। বৃষ্টি শুরু হলে তো আরো ভালো হয়। বাবা তাহলে আমার সাথে বিছানায় বসে অনেকক্ষণ ধরে নতুন নতুন গল্প করতে পারবে। শুধু গল্প করলে কি পেট ভরবে রে মা? বাজার তো করতেই হবে। তবে আমি অন্য চিন্তায় আছি। ভেবেছিলাম এবার ক্ষেতের ধান বিক্রি করে তোকে কিছু টাকা ঘরে তুলবো, কিন্তু যে বৃষ্টি শুরু হলো কি হবে কে জানে। অত শত চিন্তা এখন ছাড়ো তো। আগে বাজারে গিয়ে আজকের মতো আনাজটুকু কষ্ট করে নিয়ে এসো। পরের চিন্তা পরে করা যাবে। ছাতাটা নিয়ে আসো। মালা, যাবি নাকি আমার সাথে? হ্যাঁ বাবা, যাবো তো। এই বৃষ্টির মধ্যে তোমার সাথে ছাতা মাথায় দিয়ে বাজারে যেতে আমার খুব ভালো লাগে। কি দেখা দেয় এই যে বৃষ্টির মধ্যে মাথায় মস্ত বড় ছাতা চাপিয়ে এই বাপ বেটি মিলে কোথায় চললি তোরা? আর বলবেন না, ঘরে চাল ডাল একদম বাড়ন্ত হয়ে গেছে। তাই ভাবলাম বৃষ্টিটা একটু কমতেই বাজারে গিয়ে কিছু বাজার করে আনি। বাজারে যাচ্ছ তা তো ভালো কথা কানাই, কিন্তু সাথে করে আবার ওটাকে কেন নিয়ে চলেছ? তুমি বাপু পারো বটে। এটা কেমন কথা হরিদা? এই হরি, তুই চুপ করবি? সব সময় মানুষের সাথে এমন কটু কথা না বললে কি তোর পেটের ভাত ঠিক মতো হজম হয় না? চল চল কানাই, তুই ওর বাজে কথায় একদম কান দিস না। আমারও একটু বাজারে যাওয়ার দরকার ছিল। গল্প করতে করতে একসাথেই যাই, চল। এই নিয়ে যান বাবুরা, একদম তাজা গঙ্গার রূপলি ইলিশ। এমন মাছ আর পুরো বাজারে পাবেন না। নিয়ে যান রূপলি ইলিশ। ও বাবা, দেখো কত বড় বড় চকচকে মাছ। একটা ইলিশ মাছ কেনো না বাবা। এখান থেকেই মাছগুলোর কেমন চমৎকার ঘ্রাণ আসছে দেখো। চল তো দেখি মা, বিক্রেতা কেমন দাম চায় আজ। তোরা কেনাকাটা কর, আমি একটু চা খেয়ে আসি দে। আচ্ছা দাদা, এই ইলিশ মাছটার দাম কত করে রাখছেন? একদম 400 টাকা পড়বে বাবু। এর থেকে 1 পয়সাও কম হবে না। বাজারের সেরা মাছ, নিলে জলদি বলুন। 400 টাকা? ওরে বাবা, এত দাম দিয়ে যদি একটা মাছই কিনি তবে তো অন্য কোনো বাজারই করতে পারবো না। না না, থাক দাদা, আজ আর নেবো না, অন্য আরেকদিন এসে নিয়ে যাব। বাজার সেরে ফেরার পথে কানাই খেয়াল করে মালা মনমরা হয়ে চুপ করে হাঁটছে। দেখ মা, মেঘ কেটে আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছে। আজ বাজার থেকে ফেরার এই পথটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না রে মা? কি রে মা, তুই বাজার থেকে আসার পর থেকে একদম চুপ করে আছিস যে? আমার সাথে একটা কথা বলছিস না কেন? বাবা কি কোনো ভুল করেছে? তো জানিস আমাদের অবস্থা এখন কতটা খারাপ। আমাদের তো এত টাকা নেই। মাছ কিনলে অন্য বাজার কিভাবে করতাম বল? আমি তোকে পরে টাকা হলে ঠিক ইলিশ খাওয়াবো, এখন রাগ করিস না মা। এই যে মালা, একটু এদিকে আয় তো। দেখ তো কড়াইয়ে গরম জলটা একটুখানি চেকে
তরকারিতে নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা। কাকিমা, তরকারিতে নুন একদম ঠিকঠাক হয়েছে। আর মনে হয় ইলিশ মাছের তরকারি। আহা, কি যে স্বাদ হয়েছে না কাকিমা। হাই সৃষ্টিকর্তা, আমার সব কষ্টের সোনার ফসল এভাবে জলের নিচে ডুবে গেল। এই ফসল বেচে আমি সংসারে দুটো অন্ন জোগাতাম, মেয়েটার বায়না পূরণ করতাম, সব শেষ হয়ে গেল। তোমায় আমি আগেই কত বারণ করেছিলাম কানাইদা, পাকা ধানগুলো যদি তখনই কষ্ট করে কেটে ঘরে তুলে নিতে, তবে আজই দশা হতো না তোমার। আমার হাতে যে তখন ধান কাটানোর মতো একটা টাকাও ছিল না যোগু। ভেবেছিলাম দিনমজুরি করে কিছু টাকা জমিয়ে তারপর লোক দিয়ে ধান কাটবো, কিন্তু প্রকৃতি সেই সুযোগ দিল না। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর মাঠে দাঁড়িয়ে কেঁদে কি করবে? এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন বেশি চিন্তা না করে বাড়ি ফিরে যাও, সন্ধে হয়ে আসলো, আমিও বাড়ি যাই। বৃষ্টি থামে। কানাই হেঁটে হেঁটে একটি গাছের নিচে এসে বসে। কানাই লক্ষ্য করে সেখানে একটা কাক অনেকক্ষণ ধরে বসে আছে। ওরে কাক, তুই তো গাছের মগ ডালে বসে সব দেখছিস। আজ আমার বড় কষ্ট, ফসলের সাথে আমার ছোট্ট মেয়ে মালার ইলিশ খাওয়ার স্বপ্নটাও এই জলে ডুবে গেল। আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসি রে কাক। ও কত আশা করে একটু ইলিশ খেতে চাইলো আজ, অথচ আমি এত বড় অভাগা এক বাপ যে তাও আমি কিনে দিতে পারলাম না। আজ মনে হচ্ছে হরিদা ঠিকই বলেছিল। দূর, তুইও আমার দুঃখের কথা না শুনে ডানা ঝাপটে ওভাবে চলে গেলি। অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে। এদিকে সেই কাকটি উড়ে এসে একটি গাছের নিচে বসে। আজ সন্ধে রাতে মস্ত খাটুনির পর হরির বাড়ি থেকে সোনাদানা আর সিন্দুকের সব দামি জিনিস একদম হাত সাফাই করে নিয়ে এসেছি, কেউ টেরও পায়নি। এই মতন চোর, তুই হরির বাড়ি থেকে যা যা চুরি করে এনেছিস তা আমি সব নিজের চোখে দেখে ফেলেছি। এখন আমার কথা না শুনলে তোকে এখনই গ্রামের সবার সামনে চোর বলে ধরিয়ে দেব। ওরে বাবারে, আপনি কোত্থেকে এলেন জানতো দাদু? এই গ্রামে তো দেখি নাই কখনো আপনাকে। আমি তোর সব কথা শুনে নিয়েছি, এখন বল আমি যা বলবো শুনবি, নাকি নয়তো দিলুম এই চিৎকার। আরে না না, দূর ছাই, চুরির কথা জোরে জোরে বলাই ভুল হয়েছে। যাকে দোহাই আপনার, কাউকে কিছু বলবেন না। আপনি যা যা করতে বলবেন আমি তাই করতে রাজি আছি। ধরা খেলে যে পিটুনি দেয় ওরা, ওরে বাবারে বাবারে বাবা। এই নে একটা খাঁটি সোনার চকচকে মোহর, তুই আজ গভীর রাতে গিয়ে কানাইয়ের ওই ডুবে যাওয়া ধান ক্ষেতের আরো বড় কোনো ক্ষতি করে দিয়ে আসবি। সামান্য কানাইয়ের ক্ষতি করা তো আমার বাঁ হাতের কাজ দাদু। মোহর যখন পেয়ে গেছি তখন আজ রাতেই ওর ডুবে যাওয়া ক্ষেতের 13টা বাজিয়ে আসবো আমি। হ্যাঁ, ওরে বাবা রে, আমার একেবারে সর্বনাশ হয়ে গেল গো। আমি চা খেতে গিয়েছিলাম, কি আমার ঘরে সিন্দুক ভেঙে সারা জীবনের সব জমানো ধন সম্পদ এক নিমেষে লুটে নিয়ে গেল। চোরেরা দেখছি এখন সন্ধেবেলা চুরি করতে নেমে পড়ে। এখন আর কি হবে গা? আমাদের এই শান্ত গ্রামে ওই কুখ্যাত মদন চোর ছাড়া আর কার এত বড় সাহস হতে পারে যে সিন্ধুকে হাত দেবে? মদন চোরের এত বড় আস্পর্ধা, হ্যাঁ? সে আমার সোনা দানার গায়ে হাত দেয়। এই হরির ধন সম্পদ হজম করা চোরের বাপেরও সাধ্যে কুলোবে না। দেখে নেব আমি ওকে। কবিতা, আজ আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে গো। বৃষ্টির পানিতে একমাত্র সম্বল চাষির ওই জমিটা পুরো জলের তলায় তলিয়ে গেছে। কি বলছো তুমি? এত বড় বিপদের কথা আমাকে আগে কেন বলনি? আর জানো, আজ মিনতি ইলিশ মাছের ঝোল নিয়ে আমাদের ছোট্ট মালাকে খুব কথা শুনিয়েছে।
গুলটের মা আমাকে সব বলে গেল। চারিদিকে শুধু ঘোর অন্ধকার নেমে আসছে আমাদের এই গরিব জীবনে। কি যে করব আর কিভাবে এই অভাব থেকে বাঁচবো কিছুই মাথায় ধরছে না কবিতা। যা কপালে আছে তা তো হবেই। এখন ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো তো। রাত অনেক হয়েছে, এখন শান্ত হয়ে চোখের পাতা বুঝে ঘুমিয়ে পড়ো। পরের কথা কাল ভাবা যাবে। গভীর রাত, সকলেই ঘুমাচ্ছে। হঠাৎ কানাইয়ের চোখে এক স্বপ্ন ভেসে ওঠে। বাহ, এই সুন্দর বনের অচেনা রাস্তায় এত চমৎকার একটা ফুল একা একা মাটিতে পড়ে আছে কেন? এখানে থাকলে তো পথচারীরা পা দিয়ে মারিয়ে নষ্ট করে দেবে একে। তার চেয়ে একে আমি যত্নের সাথে নিয়ে যাই। তোর মনটা বড্ড পবিত্র আর দয়ালু রে কানাই। আমি তোর ওপর খুব প্রসন্ন হয়েছি। এই নে, তোর সততার পুরস্কার হিসাবে তোকে 1 বাক্স খাঁটি সোনার মোহর দিলাম। এতে তোর সব অভাব এক নিমেষে কেটে যাবে। ক্ষমা করবেন বাবা, আমি এভাবে বিনা পরিশ্রমে কোনো ধন সম্পদ নিতে পারবো না। অন্য কারো কাছে এমনি এমনি সাহায্য নেওয়া আমার নীতিতে বাঁধে বাবা। তুই আমার কঠিন পরীক্ষায় 100 ভাগ উত্তীর্ণ হয়েছিস কানাই। আমি মনে মনে শুধু জানতাম তুই একজন পরম সৎ মানুষ এবং লোভ তোকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। আর কত পরীক্ষা নেবেন বাবা? আমার ছোট্ট সংসারটা যে আর চলছে না, চারিদিকে শুধুই অভাব আর কষ্ট। আমি এখন কি করব আপনিই বলে দিন বাবা। তোর মনের সততা দেখে আমি মুগ্ধ। তুই কি চাস? তোর কি হলে ভালো হবে সেটা আমায় বল। তেমন বড় কিছু চাই না বাবা, আমি শুধু চাই আমাদের এই অভাবের সংসারটা যেন একটু ঠিকঠাক ভাবে চলে। আর আমার ছোট্ট মেয়ে মালার ছোট ছোট বায়নাগুলো যেন আমি পূরণ করতে পারি। তুই যা চেয়েছিস তাই হবে কানাই। মনে রাখিস, যেখানে তোর ক্ষতি দিয়ে শুরু হয়েছিল ঠিক সেখানেই তোর জীবনে পরম সুখের আর আনন্দের দিন শুরু হতে চলেছে। কাল সকালে ঘুম থেকে উঠেই তুই তোর ডুবে যাওয়া ধান খেতে যাবি। দেখবি তোর মনের সব সুপ্ত ইচ্ছে পূরণ হয়ে গেছে। চল রে মালা, আজ সকাল সকাল তোকে সাথে নিয়ে মাঠের দিকে যাই। রাতে স্বপ্নে এক দয়ালু সাধু বাবা আমাকে মাঠে গিয়ে ধান ক্ষেত দেখতে বলেছেন। কি বলছো বাবা? তুমি এখনো স্বপ্ন দেখো? আমি তো জানি শুধু ছোটরাই স্বপ্ন দেখে। সুন্দর কথা বলেছিস তোমা। শোন, যাদের মন বড় আর যারা ভালো মানুষ তারাও ভালো স্বপ্ন দেখে রে মা। এখন বুঝতে পেরেছি। চলো দেখি সাধু বাবা তোমার জমিতে কি দিলেন। কি গো কানাই, এই 7 সকালে বাপ বেটি মিলে মাঠের দিকে কোথায় যাচ্ছ? আমার একটু ডুবা ধানি জমিটা দেখতে যাচ্ছি গো। শুনলাম কাল রাতে নাকি তোমার ঘরে চুরি হয়ে গেছে। দুঃখের কথা কি আর বলবো ভাই, আমার সারা জীবনের পুঁজি সব শেষ হয়ে গেছে, তাই মনের দুঃখে গাছতলায় বসে আছি। চলো দেখি, আমি একটু ওদিকটাতেই যাব। তারা এসে সেই ডুবা ধানি জমিটার ওখানে দাঁড়ায়। কানাই হতবাক হয়ে দেখে যে কয়টা ধান ছিল সব কে যেন কেটে নিয়ে গেছে। এ কি গো কানাই, তোমার ধান কই? পচা থাকলে তো কিছু হলে বেচতে পারতে, আজ দেখি সেটাকেও কে যেন কেটে নিয়ে গেছে। হায় সৃষ্টিকর্তা, এ কি হলো? কালই স্বপ্নে দেখলাম সাধু বাবা আমার এই জমিতে বর দিচ্ছেন, তবে কি এটাই ছিল আমার কপালে? বাবা, স্বপ্ন অনেক সময় তার উল্টোটাও হয়ে থাকে। না না মা, এ আমি বিশ্বাস করি না। সাধু বাবা মিথ্যে বলতে পারেন না। আমি পানিতে নামছি। এ কি করছো কানা? এই পচা পানিতে ওভাবে নামছো কেন? এই পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজ আমি পাগলই হয়ে গেছি। এত যন্ত্রণার পর পাগল ছাড়া আর অন্য পথ নেই আমার। বাবা, ও বাবা, জলদি এদিকে এসে দেখে যাও। দেখো এখানে জলের ভেতর কেমন সুন্দর সুন্দর মাছ সব কিলবিল করছে চারিদিকে।
ওরে বাবারে, আমি কি দেখছি নিজের চোখের সামনে? আমার ধানের ক্ষেতের এই ঘোলা জলের মধ্যে এ তো ঝাঁকে ঝাঁকে তাজা রুপোলি ইলিশ মাছ। আমার বাড়িতে রাতে এত বড় চুরি হলো, আর অন্যদিকে গরিব কানায় ডুবে যাওয়া খেতে এত দামি ইলিশ মাছের মেলা বসেছে। এই সমস্ত মাছ যদি কোনো উপায় আমি নিতে পারতাম, তবে তো আমার চুরির সব লোকসান এক নিমেষে উসুল হয়ে যেত। হরিদা, আপনি ওভাবে হাঁ করে পাড়ে দাঁড়িয়ে কি ভাবছেন? নেমে পড়ুন না জলদি। দুজনে মিলে একসঙ্গে ইলিশ ধরি, বাড়িতে কিছু ইলিশ নিয়ে যেতে পারবেন। আহা, আমাদের ধান খেতে কত ঝাঁকে ঝাঁকে ইলিশ ঘুরে বেড়াচ্ছে, এ যেন কল্পনার মতো। কানাই আর হরি মিলে অনেকগুলো ইলিশ মাছ ধরে, আর মালা উপরে দাঁড়িয়ে সেই মাছগুলো একটা কলা পাতায় রাখতে থাকে। ও মা, এ কি কাণ্ড গো! তুমি সকাল সকাল বাজারে না গিয়ে এত বড় বড় চকচকে ইলিশ মাছ কোত্থেকে ধরে নিয়ে এলে? কেউ কি উপহার দিল নাকি? না মা, বাবা কিন্তু এগুলো বাজার থেকে টাকা দিয়ে কেনেনি। আমাদের ওই ডুবে যাওয়া ধান ক্ষেতের জল থেকে এই রূপালী ইলিশগুলো আমরা নিজের হাতে ধরেছি। ঠিক তাই কবিতা, কাল রাতে স্বপ্নে দেখা সেই সাধু বাবার আশীর্বাদে আমাদের দুঃখের দিন এবার শেষ হতে চলেছে। তুমি জলদি গিয়ে তাজা মাছগুলো সুন্দর করে রান্না করার ব্যবস্থা করো তো। সৃষ্টিকর্তা শেষ পর্যন্ত আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমি আজই দুপুরে রান্না শেষ করে মাঠে গিয়ে নিজের চোখে এই অলৌকিক ইলিশের ঝাঁক দেখে আসব। কবিতা হাঁড়িতে মনের আনন্দে ইলিশ মাছের তরকারি বসায়, আর ছোট মালা উনুনের পাশে বসে লোভনীয় ঘ্রাণ নিতে থাকে। রান্না শেষে মালার প্লেটে ইলিশের টুকরো দেয় কবিতা। এই নে মা, তোকেই আগে দিলাম, গরম ভাতে টাটকা ইলিশ ভোনা। মা, আমি এই গরম ভাতের থালাটা নিয়ে একটুখানি পাড়ার মোড় থেকে ঘুরে আসছি, কেমন? তোমরা খাও, আমি এক্ষুনি চলে আসবো। এ কি রে মালা, গরম ভাতের থালায় বড় ইলিশ মাছের টুকরো নিয়ে এই ভর দুপুরে তুই আবার বাইরে কোথায় বের হচ্ছিস? তোমরা খাও বাবা, ঘরের ভেতরে বড্ড গরম লাগছে, তাই একটু বাইরের হাওয়া খেতে খেতে পাড়াটা ঘুরে আসছি। তোমরা চিন্তা করো না। কি রে মালা, হাতে ভাতের থালা নিয়ে আমার বাড়ির সামনে এসে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর চোখ বড় বড় করে কি দেখছিস? কি দিয়ে খাচ্ছিস শুনি আজ? এই দেখো কাকিমা, আমাদের নিজেদের খেতে তাজা রূপালী ইলিশ মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাচ্ছি। একটু চেখে দেখো তো কাকিমা, আজ তরকারিতে নুন ঠিকঠাক হয়েছে কিনা। চুরি করতে গিয়েও শান্তি নেই, এখন এক বুড়ো বেটার কামলা খাটতে হচ্ছে, না খেতে উপায় নেই। যদি মোড়লকে বলে দেয়, ওরে বাবারে। ধান তো কেটে নিয়েছি, কিন্তু এ কি দেখছি, ওরে বাবারি বাবারি বাবা, কানাইয়ের ক্ষেতের পচা জলে এত ইলিশ মাছ কোত্থেকে এলো? এগুলো যদি কোনোভাবে সরাতে পারি, তবে তোর চুরির ব্যবসায় করতে হবে না। কি রে মদন চোর, এই ইলিশ দেখে লোভ সামলাতে পারছিস নে? খুবই ভালো কথা। এ কি আবারও আপনি? আপনি কি চান বলুন তো দেখি একবার। ইলিশ মাছগুলো শূন্যে ভাসিয়ে অনেকগুলো বালতি ভর্তি করে, আর মদন এসব অবাক চোখে তাকিয়ে দেখে। কানাইয়ের দেওয়া ইলিশ মাছটা খেতে কিন্তু সত্যি বেশ চমৎকার আর সুস্বাদু ছিল রে পচা। ওই খেতে সমস্ত মাছ যদি কোনোভাবে আমাদের হতো, তবে তো দারুণ হতো। আমার একটা কথাই মাথায় আসছে না, কানাইদার ওই মিঠা পানিতে ইলিশ এলো কোথা থেকে? বুদ্ধু শোন, কানাই আসলে ওই খেতে গোপনে জাদুর ইলিশের চাষ করেছে। চল আজ রাতে আমরা দুজনে গিয়ে চুপি চুপি জাল ফেলে এসব মাছ ধরে নিয়ে আসি, বাজারে বেচবো। হরিদা, তুমি আবার গরিব কানাইয়ের বড় ক্ষতি করতে চাইছো না তো? বেচারা এমনিতেই বড্ড অভাবী মানুষ, তার উপর মাঠে সব ধানও পচে নষ্ট হয়ে গেল।
আরে না না, কিসের ক্ষতি? ওই জমিটা তো আসলে বহু বছর আগে আমার দাদুরই ছিল, তাই ওখানে সব মাছের ওপর কিছু অধিকার আমারও আছে। চল আজ রাতেই আমার সাথে চল। ও আচ্ছা, জমিটা যখন তোমাদেরই ছিল তাহলে তো ঠিক আছে, ঠিক আছে, আমি বাড়ি থেকে জাল নিয়ে আসছি। কখনো ভাবিনি গো এমন সুস্বাদু আর তাজা ইলিশ মাছ খেতে পারবো। সবই সাধু বাবার কৃপায় হলো। তুমি তো মুখে বড় বড় কথাই বললে, কিন্তু আমাকে তো আর ওই অলৌকিক ইলিশের ঝাঁক নিজের চোখে দেখতে মাঠে নিয়ে গেলে না। কাল কিন্তু আমাকে অবশ্যই নিয়ে যাবে। ও, আমি তো আনন্দের চোটে একদমই ভুলে গিয়েছিলাম কবিতা। ঠিক আছে, কাল সকালে ঘুম থেকে উঠেই আমি তোমায় নিজের সাথে করে খেতে নিয়ে যাব। হ্যাঁ, তোর কাছে এখন অনেক ইলিশ আছে, তুই এগুলো কানাইয়ের বাড়ির সামনে দিয়ে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবি। যদি কানাই বেটা আমায় ধরতে আসে, তার চেয়ে তুমি ওর ক্ষতি করতে পারো না কেন? আমায় দিয়ে করাচ্ছ কেন? না 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 না, আমার সেই সাধুকে বড্ড ভয় লাগে গো, তার জন্যই আমি লুকিয়ে লুকিয়ে তোকে দিয়ে কাজ করাচ্ছি। ভূত বেটার দুর্বল জায়গা বেরিয়েছে এতক্ষণে। আগে পুঁজি করে নি। ঠিক আছে, আমি মাছের হাঁড়িটা একটা করে সরিয়ে নিচ্ছি। সেই মুহূর্তে সেখানে হরি আর পচা আসে। ওরে বাবারে, মাছ চুরি করতে এসে দেখছি বিপদে পড়েছে। হ্যাঁ, এই যে জ্যান্ত ভূত সামনে দাঁড়িয়ে আছে। এ, আমিও তো তাই ভাবছি গো হরিদা, এখন পালানো ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। কোথায় পালাবি তোরা? এই গভীর রাতে তোদের এত বড় সাহস যে তোরা আমার কাজের মাঝে এসে বিঘ্ন ঘটাস? তোদের আজ মেরেই ফেলবো আমি। দয়া করে আমাদের মারবেন না, আমরা তো কানাই বেটার ইলিশগুলো চুরি করতে এসেছিলাম। শেষ পর্যন্ত মুখ ফসকে সত্যিটা বেরিয়েই পড়লো হরিদা। চুপ কর, আগে ভূতের হাত থেকে বাঁচি। ও, তাহলে তুইও আমার মতো এই অভাগা কানাইয়ের চরম ক্ষতি করতে চাস? তবে তো তুই আমার দলেরই লোক, তোকে আজ আমি ছেড়ে দিলাম, কিন্তু গ্রামে গিয়ে কানাইকে কিচ্ছু বলবি না। যা যা যা, দৌড় নে। হরিদা, আমরা এই যাবৎকাল কানাইদার সাথে বড্ড অন্যায় আর পাপ করেছি গো। এবার অন্তত আমাদের সব পাপের প্রায়শ্চিত্ত করতে ওর পাশে দাঁড়িয়ে একটুখানি সাহায্য করা উচিত। তুই আজ একেবারে ঠিক কথাই বলেছিস পচা। এমনিতেই ভারী বর্ষায় বেচারার পুরো ধান নষ্ট হয়ে গেল, তার উপরে এই ভূত আর চোর মিলে ওর ইলিশ মাছগুলোও কেড়ে নিল। হ্যাঁ হরিদা, আর তাই আমাদের আর এক মুহূর্ত দেরি না করে সোজা গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে যাওয়া উচিত। উনি একমাত্র ওই শয়তান ভূত আর চোরের হাত থেকে কানাইকে বাঁচাতে পারবেন। রে হরি, তোরা দুজনেই গভীর রাতে এভাবে হাঁপাতে হাঁপাতে আমার উঠোনে কেন এসেছিস? হ্যাঁ, গ্রামে কি কোনো বড় ডাকাত পড়েছে? মোড়ল মশাই, এক চরম অন্যায় হচ্ছে আমাদের গ্রামে। ওই পাপিষ্ট মদন চোর একটা বনের ভয়ঙ্কর ভূতকে সাথে নিয়ে এই নিরীহ কানাইয়ের মাঠের ইলিশ মাছ সব চুরি করে নিয়ে গেছে। আমরা নিজের চোখে দেখে এলাম মোড়ল মশাই, ওই ভূত জাদুর জোরে সব মাছ মদনের বস্তায় ভরে দিচ্ছে। আপনি জলদি এর একটা ব্যবস্থা করুন, নয়তো এ গায়ে মহামারী হয়ে যাবে। কি বলছিস তোরা? মদন চোরের এত বড় স্পর্ধা যে সে একটা ভূতকে সাথে নিয়ে এই কানাইয়ের উপর এমন অত্যাচার করছে? একে আমি আজ গ্রাম ছাড়া করব। তবে মনে রাখিস, কানাইকে এখন কিচ্ছু জানাবি না। পরের দিন সকালবেলা কানাই, কবিতা আর মালা সেই ধান খেতে যায় কবিতাকে মাছ দেখাতে, কিন্তু গিয়ে দেখে কোনো মাছই নেই। পানি নোংরা কাদায় ভরে আছে। এ কি গো কবিতা, এ কি দেখছি মালা? কাল যে ক্ষেতের জলে হাজার হাজার ইলিশ মাছ কিলবিল করছিল, আজ সেখানে একটা পোকাও যে দেখা যাচ্ছে না। সব মাছ কোথায় উধাও হয়ে গেল? আমি তো জানতামই তুমি আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে মাঠে নিয়ে এসেছো। একটা ধান ক্ষেতের মিষ্টি জলে কখনো গঙ্গার নোনা জলের ইলিশ মাছ বাঁচতে পারে? এ কখনো বিশ্বাস করা যায়? না মা, তুমি বাবাকে ভুল বুঝো না। আমি নিজের হাতে এই কাদার ভেতর থেকে কাল বড় বড় ইলিশ মাছ ধরে তোমার কাছে রান্নার জন্য নিয়ে গিয়েছিলাম। এখানে সত্যি
একদম ঠিক বলেছেন ভূত মশাই। এই কানাই বেচারা বড্ড বেশি সৎ। এবারও সব মাছ চুরি করে আমি বাজারে বেচে বড় লোক হয়ে যাব। ওর অহংকার সব এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যাবে। তুই তো একটা আস্ত পাপী আর শয়তানের সাথেই ভূত বেটাকে জুটিয়েছিস, তোদের নিস্তার নেই। ঠিক তখনই মোড়লের লাঠিয়াল চারদিক ভূতকে ঘিরে ফেলে। এই লাঠিয়ালরা, চারদিক থেকে জলদি ঘিরে ধরো ওই বদমাস মদন চোর আর ওই ভূতটাকে। আর মদন চোর, তোর এমন শাস্তি হবে যে গায়ের লোকের কাছে ইতিহাস হয়ে থাকবে। ওরে বাবারে, কি বিপদে পড়লাম। বেটা ভূতের কথা শুনে থেকে আজ আর নিস্তার নেই। ও ভূত মশাই, কিছু একটা করুন। তোদের এত বড় সাহস যে তোরা লাঠিয়াল নিয়ে এসে আমার কাজের মাঝে বাধা দিস। দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। ভূত মশাই থাকতে আমাকে শাস্তির কথা শোনানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্বপ্নের সেই সাধু বাবার আবির্ভাব ঘটে। কানাই সেই সাধুকে দেখে অবাক হয়ে যায়। এ কি, এই যে স্বপ্নে দেখা সেই সাধু বাবা গো। ওরে পাপিষ্ট ভূত, তুই বোতল ভেঙে চলে এসে আবারও কানাইয়ের পেছনে লেগেছিস, সাথে একটা চোরকে নিয়েছিস। দেখ দেখ আজ তোদের কি করি। এই বলে সাধু তার ঝোলা থেকে একটা বোতল বের করে মন্ত্র পড়ে। এবার আজীবন এই বোতলে থাকবি, আর বের হতে পারবি না। এবার মদন চোরের পালা। এর শাস্তি আমাদের হাতে ছেড়ে দিন সাধু বাবা, আমরা এই বেটাকে আজ ইতিহাস বানাবো। ঠিক আছে, আমি এবার চলে যাচ্ছি। আর কানাই, তুই ভাবছিস মাছ একটাও নেই কেন? ওরা নিয়ে নিলেও তুই আবার গিয়ে দেখ ইলিশের ঝাঁক এখনো আছে। আগে যদি জানতাম এমন ভাবে ইতিহাস হতে হবে, তবে কি আর চুরি করতাম। শুরুটাই হয়েছিল হরিদার ঘর থেকে চুরি দিয়ে। কি বললি? তুই তবে সব চুরি করে নিয়েছিস আমার? হ্যাঁ বেটা, আমি মোড়লকে বলবো তোকে যেন এইভাবে 7 দিন বেঁধে রাখে। দরকার হলে খাওয়া পানির ব্যবস্থা আমি করব। দেখলি তো মা, অসৎ সঙ্গের সাথে থাকলে মানুষ আরো বেশি খারাপ হতে দেরি লাগে না। এর দৃষ্টান্ত উদাহরণ মদ না বেটা। তাই তো আমি বলি সব সময়, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কি গো মদন কাকু, একটা ইলিশ এনে দেব নাকি?